সেটিং তত্ত্ব হাওয়ায় উড়িয়ে আপাতত অ্যাকশনে নামলো জাতীয় নির্বাচন কমিশন। ঠিক এর আগের প্রতিবেদন যারা দেখেছেন তারা পরিষ্কার দেখে নিয়েছেন যে কিভাবে আমি বলেছিলাম যে যদি এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিবদের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে না পারে তাহলে কিন্তু মুশকিল, তাহলে এখানে ভোটার তালিকা সংশোধনও ঠিক করে হবে না, আর আবার এই দিদি এবং মোদির সেটিং তত্ত্ব উঠে আসবে। যেটা আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা হাওয়ায় উড়িয়ে দিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবার মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আপনারা সকলেই এতক্ষণে জেনে গেছেন যে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল যে আপনি এই 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাদের নামও দিয়ে দেওয়া হয়েছিল। এই 4 জন আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করে বিভাগীয় তদন্ত করে তাদেরকে জেলে পোড়ার কথাও জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, এফআইআর করতে নির্দেশ দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন কাউকে শাস্তি দিতে দেব না, কারণ আমাদের রাজ্যে সংবিধান আইন কানুন কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই সংবিধান, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটা আইন কানুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আরেক কাটি উপরে উঠে বলেছিলেন এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে দেব না। স্যার, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন এই রাজ্যে হবে না। কে বলছেন? আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমি বলেছিলাম যে এবার যদি কোনো ব্যবস্থা ইলেকশন কমিশন নিতে না পারে তাহলে কিন্তু আবার এই সেটিং তত্ত্ব উঠবে এবং রাজ্যের বাকি যারা সরকারি আধিকারিক আছে তারা এটা বুঝে যাবে যে যত খুশি তৃণমূলের হয়ে কাজ করি, কেউ কিছু আমাকে করতে পারবে না। আপাতত এই সেটিং তত্ত্বকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং এই যে মুখ্য সচিব যে চিঠিটা লিখেছিল জাতীয় নির্বাচন কমিশনকে যে আপনাদের কথা মতন কিছুই ব্যবস্থা নিতে পারলাম না, শুধুমাত্র 2 জন কর্মীকে ভোটের কাজ থেকে সরিয়ে দিলাম, বাকিটা করতে পারছি না, এই লেখার জন্য মুখ্য সচিব মনোজ পন্তকে আগামীকাল বিকাল 5টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। আমরাও চাইছিলাম এই অ্যাকশনটা দেখতে নির্বাচন কমিশনের তরফ থেকে, কারণ এই রাজ্যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে একেবারে সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, আইন কানুনকে কিচ্ছু মানছেন না, একেবারে আইন কানুন প্রশাসনকে চুলোয় পাঠিয়ে দিয়েছেন, সেই জিনিসটা থেকে এবার এই বাংলার মানুষ পরিত্রাণ চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় এবার ইডির কাছে যে যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি 150 কোটি টাকা তোমরা বাজেয়াপ্ত করেছো দেশের আইন অনুযায়ী, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী, সেই লোকটা জেলে ঢুকুক। লিপস অ্যান্ড বাউন্স যার কোম্পানি, তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো হোক, যাতে এই সেটিং তত্ত্ব সিপিএম এবং কংগ্রেস বলতে না পারে। আপাতত সেই জিনিসটা দেখার জন্যই আমরা বসে আছি যে কোম্পানির 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তার মালিককে কেন গ্রেপ্তার করা হবে না। তবে ইলেকশন কমিশন আপাতত এই সেটিং তত্ত্ব উড়িয়ে দিয়ে পরিষ্কার মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে বুধবার বিকাল 5টার মধ্যে তাকে হাজিরা দিতে হবে। এবং শুধু তাই নয়, এবং এই যে ইলেকশন কমিশন এবার কৈফিয়ত চাইবে যে আমাদের নির্দেশ মতো এই যে বারুইপুর পূর্ব বিধানসভা 137 নম্বর বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, তার সহকারী এইআরও তথাগত মন্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডাটা এন্ট্রি অফিসার সুরজিৎ হালদারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না। জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেবার নির্দেশ দিলেও আপনি কেন নির্দেশ মানলেন না, কৈফিয়ত দিতে হবে মনোজ পন্তকে। আমরা দেখতে চাই আরো বড় অ্যাকশন হচ্ছে। শুধু কৈফিয়ত চাইলে হবে না, শুধু এই চিঠি পাঠালাম, চিঠি চাপাটি এসব করলে হবে না। এইসব সীমানা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কবেই পেরিয়ে গেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে, বানিয়ে ফেলেছে। কারণ দুঃখের বিষয় এটাই, এই মুহূর্তে বাংলাদেশের যেটা জাতীয় স্লোগান জয় বাংলা, এই পশ্চিম বাংলাদেশের জাতীয় স্লোগান এক জয় বাংলা। এবং অধিকাংশ তৃণমূলের কর্মী সমর্থকরা একেবারে মূর্খের মতন বাংলাদেশের জাতীয় স্লোগান এই রাজ্যে বলে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে তাদের দলটা এই রাজ্যটাকে, এই মূর্খ তৃণমূলীদের বোঝার ক্ষমতাই নেই। তাই অন্য একটা দেশের জাতীয় স্লোগান এই রাজ্যে চালাবার চেষ্টা করে যাচ্ছে তারা। মুখ্য সচিবকে ডেকে পাঠানো, শুধু ডেকে পাঠানো হয়েছে তাই নয়, তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছিল, আপনি কেন ব্যবস্থা নিলেন না। এবং আমরা আপনাদের বারবার দেখিয়েছি যে 1950 সালের যে জনপ্রতিনিধি আইন আছে সেখানে পরিষ্কার লেখা আছে সরকারি আধিকারিকরা কর্তব্যে গাফিলতি করলে, ইলেকশন কমিশনের নির্দেশ না মানলে 6 মাস থেকে 3 বছরের জেল হবে।
জেলে থাকলে চাকরিও যাবে। আমরা চাই এইরকম কয়েকজন সরকারি আধিকারিক যারা তৃণমূলের হয়ে কাজ করছে, ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে দিচ্ছে, তাদের 6 মাস থেকে 3 বছরের জেল হোক এবং তাদের চাকরিটা যাক। আমাদের ট্যাক্সের টাকায় আমরা সরকারি কর্মী চাই, তৃণমূলের কর্মী চাই না। শাস্তি চাই। যাদেরকে ধরা হয়েছে, যারা বেআইনি কাজ করেছে, তথ্য প্রমাণ অন্যদের হাতে তুলে দিয়েছে, ভোটার লিস্টের তথ্য কোনো কোম্পানিকে তুলে দিয়েছে, রাজ্যের লোকের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করেছে, তাদেরকে বড় শাস্তি দিতে হবে। সেজন্যই মুখ্য সচিবকে ডেকে পাঠানো হলো। এবং শুধু তাই নয়, এই রাজ্যে যে নির্বাচন কমিশন, নির্বাচন আধিকারিকের দপ্তরে যে 3টে পদ খালি ছিল, অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও, এই 3টে পোস্ট ফাঁকা ছিল, যার জন্য নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাছে প্রতিটা পোস্টের জন্য 3টে করে নাম পাঠানো হয়েছিল। রাজ্য সরকার একেবারে এই 3টে পোস্ট, অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদমর্যাদার আধিকারিকদের জন্য 3 জন করে 9টা নাম পাঠিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এই মনোজ পন্থ মুখ্য সচিবের তালিকা অনুযায়ী এই 9 জনকেই বাতিল করে দিয়েছে। পরিষ্কার বলে দিয়েছে এদের 9 জনের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ। এরা রাজ্যের হয়ে কাজ করে না, এরা তৃণমূলের হয়ে কাজ করে। ফলে আপনারা নতুন নাম পাঠান। ফলে আপাতত এখনো আমাদের রাজ্যের নির্বাচন আধিকারিকের দপ্তরে অতিরিক্ত সিইও, ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও পদমর্যাদার 3 আধিকারিক নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেদের বসাতে চান যারা তৃণমূলের হয়ে কাজ করবেন। নির্বাচন কমিশন সেটা চায় না, তাই নতুন করে আবার নাম পাঠাতে হবে। নবান্ন আবার নতুন নাম পাঠাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সংবিধানটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে, নবান্ন আবার তো তাদের আধিকারিকদের নামই পাঠাবে যারা তৃণমূলের হয়ে কাজ করবে। সিস্টেম পরিবর্তন করতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে, যাতে অন্তত বিহারের মতন অন্তত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা হয়। মৃত ব্যক্তি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, ভুয়ো ভোটারের নাম বাদ যায়। এবং এই বাংলার মানুষকে নিজেদের উদ্যোগ নিতে হবে। কিরম উদ্যোগ নিতে হবে? আপনাকে আমাকে উদ্যোগ নিতে হবে। ভোটার তালিকায় দেখতে হবে যে কোন ভোটার তালিকায় কোন লোকটার নাম এক জায়গার বেশি আছে। তাদের নাম প্রমাণপত্র ইলেকশন কমিশনের হাতে তুলে দিতে হবে, যাতে সেই লোকটা, তৃণমূলের সেই লোকটা যার 4 জায়গায় ভোটার তালিকায় নাম আছে, সেই লোকটা যাতে জেলে যায়, সেই ব্যবস্থা আমাকে আপনাকে করতে হবে। একের বেশি জায়গায় ভোটার তালিকায় নাম থাকলে সেই লোকটাকে জেলে পাঠাবার ব্যবস্থা করতে হবে, তবেই এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে। সবকটা নাম বাতিল করে দিয়েছে, নতুন করে নাম পাঠানোর কথা হয়েছে। আপাতত মুখ্য সচিবকে বুধবার বিকাল 5টার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে হাজিরা দিতে হবে। তাকে এবার কৈফিয়ত দিতে হবে। এখন এটাই দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করেন। তার মুখ্য সচিবকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যেতে দেন, নাকি যেতে না দিয়ে একেবারে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ফেলেন, সেটাই এখন দেখার। আমার যতটুকু অভিজ্ঞতা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে যেতে দেবেন না। যেমন বন্যা দেখতে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের সরকারি আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে দেননি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে কেন্দ্রের সরাসরি সংঘাত লেগেছিল। এখন অব্দি আমি যতটুকু জানি মনে হয় তার পেনশন, প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত মনে আটকে আছে। কিছুদিন আগে অব্দি ছিল, এখন জানি না, মনে হয় আটকে আছে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতোই কি মনোজ পন্থের অবস্থা হবে? তাকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন মুখ্য সচিব মনোজ পন্থ কি করবেন সেটা তার ব্যাপার। তবে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থকে আগামীকাল বিকেল 5টায় দিল্লি যাওয়ার পারমিশন দেবেন বলে আমার মনে হচ্ছে না। এখন মনোজ পন্থের ব্যক্তিগত উদ্যোগে কি হয়, তিনি তার চাকরি বাঁচাতে চান, তার সার্ভিস বাঁচাতে চান, তার প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা, পেনশন চালু রাখতে চান, তাহলে তাকে হাজিরা দিতেই হবে। পরিষ্কার সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বনাম জাতীয় নির্বাচন কমিশন। এই রাজ্যে সংবিধান, আইন, কানুন কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে সেটাই আইন, সেটাই সংবিধান। কারণ আমাদের রাজ্যেরটার নাম এখন আর পশ্চিমবঙ্গ নয়, পশ্চিম বাংলাদেশ। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা, যেটা দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের জাতীয় স্লোগান। আর কতটা সহ্য করবেন আপনারা? আর কতটা আপনারা এভাবে চোখ মুখ বুঝে মেনে নেবেন? খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 2026-এ যদি এই নোংরা, চোর, বাটপার, সবচেয়ে বড় কথা, ভয়ঙ্কর যেটা কথা, যে একেবারে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত যদি বন্ধ করতে না পারেন, এই সরকারটাকে যদি 14 তলা থেকে পথে ধুলোতে বসাতে না পারেন, এই রাজ্যে পরিবর্তন করতে না পারেন, আপনাদের বিপদের শেষ থাকবে না। চরম দুর্গতি আপনাদের জন্য অপেক্ষা করে আছে। পরিবর্তন চাই, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন আনতে হবে। আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি এই বাংলার ভোটাররা বুঝে যায় তত তাড়াতাড়ি এই রাজ্যের মঙ্গল। না হলে আর 5টা বছর পর আপনাদের প্রত্যেককে, এখন তো তৃণমূলীরা স্লোগান দিচ্ছে, বাংলাদেশের জাতীয় স্লোগান তৃণমূলীরা দিচ্ছে, আপনাদের প্রত্যেককে পছন্দ না হলেও এই পশ্চিম বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলাই বলতে হবে। তৈরি থাকুন আপনারা। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্যে এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।